1970-এর দশকে পশ্চিমবঙ্গে আন্দোলনের একটা উত্তপ্ত সময়। সেই সময় নকশাল আন্দোলন চলছিল, আর সেই নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেল একটা ছেলে। তার মনে একটাই কথা, এই সমাজকে বদলাতে হবে। কিন্তু তিনি ভুল ছিলেন, আর সেই সময়ই তার জীবনে ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা। নমস্কার, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন এক্সপ্লেনার উজ্জ্বল। আজকে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় মিঠুন চক্রবর্তীকে নিয়ে। ফুটপাতে ক্ষুধার জ্বালায় কান্না থেকে শুরু করে ডিস্কো ডান্সারের স্টারডম, মিঠুনদার জীবন যেন একটা সিনেমার মতো। তার জীবনের লড়াই, তার এই সাফল্যতার গল্পই আজকে আমরা শুনবো। মিঠুন চক্রবর্তী জন্মেছিলেন 16 জুন 1950 সালে কলকাতার বরানগরে। তার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। তার বাবা বসন্ত কুমার চক্রবর্তী। তার বাবা ছিলেন টেলিফোন এক্সচেঞ্জের এক কর্মী, আর মা শান্তিরানী চক্রবর্তী ছিলেন গৃহিণী। 5 ভাই বোনের মধ্যে মিঠুন ছিলেন সব থেকে ছোট, কিন্তু এই সাধারণ জীবনটা আর বেশি দিন সাধারণ থাকেনি। ছোটবেলায় মিঠুন কলকাতার গলিতে ফুটবল খেলতেন। তার পাশের বাড়ির দিদির গান শুনে বলতেন, আমিও একদিন সিনেমায় নামবো। মিঠুন পড়াশোনায় ছিলেন বেশ ভালো। তিনি ওরিয়েন্টাল সেমিনারি স্কুল থেকে পড়াশোনা শুরু করেন, আর পরে স্কটিশ চার্চ থেকে কেমিস্ট্রিতে বিএসসি পাশ করেন। কিন্তু তার মনে ছিল অভিনেতা হওয়ার স্বপ্নও তাই দেখেছিলেন অনেক বড়। তিনি বলতেন, আমি কেমিস্ট্রি পড়ি, কিন্তু আমার জীবনের কেমিস্ট্রিটাকেই বদলাতে চাই। 1970 সাল, সেই সময় নকশাল আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে। মিঠুন চক্রবর্তী তখন কলেজে পড়েন। সমাজের এই বৈষম্য দেখে তার মনে হলো এই সমাজকে বদলানো দরকার। তিনি জড়িয়ে পড়লেন নকশাল আন্দোলনের সঙ্গে, কিন্তু পরে তিনি ভুল প্রমাণিত হন। তিনি ভেবেছিলেন যে এই পথেই তিনি সমাজকে বদলাতে পারবেন, কিন্তু তেমনটা হয়নি। আর সেই সময় তার জীবনে ঘটে যায় মর্মান্তিক একটা ঘটনা। ইলেকট্রিকের শক লেগে মৃত্যু হয় তার ভাইয়ের, আর এই ঘটনায় মিঠুন চক্রবর্তীকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। পরিবারের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। মিঠুন বুঝলেন নকশাল আন্দোলন তার জন্য নয়, কিন্তু নকশালরা তাকে ছাড়তে চায়নি। তার জীবনের ওপর ছিল হুমকি। তাই তিনি পালিয়ে যান পুনে, আর ফিল্ম আর টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তি হন। সেখান থেকে অভিনয় শিখে তিনি মুম্বাইয়ের পথে পা বাড়ান। মিঠুন যখন মুম্বাই পৌঁছান, তখন তার পকেটে টাকা নেই, পেটে খাবার নেই, আর মাথার ওপর ছাদ নেই। তিনি ফুটপাতে ঘুমিয়েছেন, ক্ষুধার জ্বালায় কেঁদেছেন। তিনি বলেছিলেন, আমি এমন দিন দেখেছি যখন আমি জানতাম না যে পরের খাবারটা কোথা থেকে আসবে। ফুটপাতে কেঁদে ঘুমিয়ে পড়তেন। আমার গায়ের রঙের জন্য আমাকে কত অপমান সহ্য করতে হয়েছেন। লোকে বলতো, তুমি এত কালো, তুমি কি করে হিরো হবে। মিঠুন ছোটোখাটো কাজ করতেন। কখনো সেলসম্যান হিসেবে কসমেটিক বিক্রি করতেন, কখনো রেস্তোরাঁয় প্লেট ধুতেন। একবার এক প্রযোজক তাকে বলেছিলেন, তোমার মুখে হিরোর চেহারা নেই, তুমি ভিলেন হও। মিঠুন হেসে বলেছিলেন, আমি ভিলেন হতে পারি, কিন্তু জীবনের হিরো হয়ে দেখাবো। ভাবতে পারছেন, যে মানুষটা আজ প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করে, সে একসময় ফুটপাতে খিদের জ্বালায় কাঁদত। 1976 সালে মৃণাল সেনের আর্ট ফিল্ম মৃগয়াতে মিঠুন তার অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে তিনি একজন উপজাতি যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন, যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে। আর প্রথম ছবিতেই তিনি জিতে নেন জাতীয় পুরস্কার সেরা অভিনেতার জন্য। ভাবতে পারছেন, কোনো একজন অ্যাক্টর প্রথম সিনেমাতে কাজ করেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। হ্যাঁ, এটা মিঠুন চক্রবর্তী করে দেখিয়েছিলেন। কিন্তু সাফল্যটা এত সহজে আসেনি। মৃগয়ার পরেও তাকে অনেক ছোটোখাটো রোল করতে হয়েছে। 1989 সালে সুরক্ষা ছবিতে গান মাস্টার জি9-এর চরিত্রে তিনি জনপ্রিয়তা পান, এবং সেই বিখ্যাত গানটিও আছে, গান মাস্টার গান মাস্টার। এই ছবির গান মৌসম হে আশিকানা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। তারপর 1982 সাল আসে
ডিস্কো ডান্সার, ইয়াদ আ রাহা হে, জিমি জিমি। এই ছবি মিঠুন চক্রবর্তীকে শুধু ভারতেই নয়, রাশিয়া পর্যন্ত সুপারস্টার বানিয়ে দেয়। ছবির গান আই অ্যাম এ ডিস্কো ডান্সার আর মিঠুনের ডিস্কো দেশি ফিউশন ডান্স স্টাইল যুবকদের মনে ঝড় তুলে যায়। রাশিয়ায় এই ছবি এত জনপ্রিয় যে মিঠুন দাকে তারা ভারতের জিমি বলে ডাকতো। এক রাশিয়ান ফ্যান বলেছিলেন, আমরা মিঠুনকে দেখে ডিস্কো শিখেছি আর আমাদের বিয়েতে ডিস্কো ডান্স করেছি। 1980 থেকে 1990-এর দশক পর্যন্ত মিঠুন ছিলেন সবচেয়ে ব্যাঙ্কেবল স্টারদের মধ্যে একজন। অগ্নিপথ, গুলামি, প্যার ঝুকতা নেহি একের পর এক হিট ছবি। 1989 সালে তিনি উটি রামপুর নামে একটি হোটেল চেইন শুরু করেন, আজও পর্যটকদের কাছে জনপ্রিয়। মিঠুন বলতেন, আমি ফুটপাতে ঘুমিয়েছি, তাই আমি জানি একটা ছাদ কত দামি। আমি চাই মানুষ আমার হোটেলে আসুক, ঘুরুক, থাকুক। মিঠুনদার জীবনে পুরস্কারের কিন্তু কমতি নেই। 1992 সালে ছবি তাহাদের কথার জন্য তিনি দ্বিতীয়বার সেরা অভিনেতার জন্য জাতীয় পুরস্কার পান। 1998 সালে স্বামী বিবেকানন্দ ছবিতে রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে তিনি সেরা সহ অভিনেতার জাতীয় পুরস্কার জেতেন। এছাড়া তিনি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। 350-র বেশি ছবিতে অভিনয় করা এই মানুষটার জীবনটা যেন একটা সিনেমা। মিঠুনদার ব্যক্তিগত জীবনে উত্থান পতন কম হয়নি। তার প্রথম বিয়ে হয় হেলেনা লুকের সঙ্গে, যা মাত্র 4 মাস টিকেছিল। তারপরে তিনি বিয়ে করেন যোগিতা বালিকে। তাদের 4 সন্তান, মিমো, উষ্মে, নমসী আর দিশানি। মিঠুন এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার এক প্রাক্তন প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিছু বছর পর তিনি স্টার হয়ে যাওয়ার পর যখন ফ্লাইটে সেই প্রেমিকার সঙ্গেই দেখা হয়েছিল, মিঠুন তাকে বলেন, তুমি আমাকে ছেড়ে ঠিক করেছিলে, কারণ তুমি না ছাড়লে হয়তো আমি এই জায়গাটায় পৌঁছতে পারতাম না, আমার মধ্যে সেই জেদটা চাপতো না। মিঠুন না ইমোশনাল, কিন্তু জীবনের সত্যিকারের বাস্তবটাকে কিন্তু মেনে নেন। এত কিছু কথা হলো, তবে আরও যেটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটা হলো এই যে 6 প্যাকস অ্যাবসের ট্রেন্ডস, এটা কিন্তু মিঠুন চক্রবর্তীর সময় থেকেই ছিল। আজকের ঋত্বিক রোশন, সালমান খান বা টাইগার শ্রফ যাদের কথাই বলুন না কেন, মিঠুন চক্রবর্তী কিন্তু সেই সময় ছিলেন স্টাইল আইকন এবং তার ফিটনেস আইকনও বটে। তার ফিটনেস যথেষ্ট চোখ ধাঁধানো ফিটনেস ছিল এবং তার বডি স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছুই কিন্তু সেই সময় আম জনতা থেকে শুরু করে দর্শক প্রত্যেকের কিন্তু নজর কেড়েছিল। এবং আরও একটা তথ্য, এই মিঠুন চক্রবর্তী কিন্তু মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট ছিলেন এবং এই ব্ল্যাক বেল্ট থাকার কারণে তার বিভিন্ন সিনেমায় অ্যাকশন সিকোয়েন্সে কিন্তু অনেক সুবিধা হয়েছিল এবং যার জন্য তিনি অনেক হিট ছবিও দিয়েছিলেন। এ তো গেল মিঠুন চক্রবর্তীর এই সমস্ত জীবনের কথা। এবং সবশেষে 2024-এ মিঠুন চক্রবর্তী সর্বোচ্চ দাদা সাহেব পুরস্কারেতেও সম্মানিত হয়েছেন। তার রাজনৈতিক ক্যারিয়ারটুকু বাদ দিলে অভিনেতা মিঠুন চক্রবর্তীর গল্প কিন্তু একটা নায়কের মতন, একটা রূপকথার মতন, যেখানে তিনি দেখিয়েছেন যে হাল ছাড়তে নেই, লড়াই চালিয়ে গেলেই তবেই জীবনে সাফল্য হয়। মিঠুনদার জন্য আরও অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল। আপনারাও কমেন্টে জানান আপনাদের মতামত, আপনারাও উইশ পাঠান মিঠুন চক্রবর্তীকে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট অবশ্যই করতে বলবেন। দেখা হচ্ছে পরে আবারও একটা এরকম ইন্টারেস্টিং গল্প নিয়ে।